আহ, অত্যন্ত জরুরি একটি লাইভে এলাম। সব লাইভই জরুরি, তবে আজকে আমার লাইভ হওয়ার কথা ছিল না। একটা অগ্রগতি, সুসংবাদ, যারা আমরা একসাথে কাজ করছি, লড়াই করছি, ভাবাচ্ছি, তাঁদের জন্য একটা সুসংবাদ। এখনও সুসংবাদ বলবো কি না, তবে আমার বিশ্বাস ভাস্কর পারবে। আমি আছি ওর সাথে, আমরা আছি ওর সাথে। তো সেই সংবাদটি আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। অত্যন্ত জরুরি এবং আরও একটি বড়সড় ঘটনা, অবশ্যই সরকারি হাসপাতালের ব্যাপার বলে কথা, ঘটতে চলেছে, আজ রাতেই ঘটতে চলেছে। তো সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো, আলোকপাত করব। এই কারণেই মূলত আসা। আরেকটি বিষয় আপনাদের জানাই যে বইমেলায় আজকে আমার একটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে বেলঘরিয়ায় কয়েকজন দেখা করতে এসেছিলেন আমার সাথে। তাই তাদের স্মার্ট মিটারের ব্যাপারে আর কি কীভাবে আটকানো যায় ইত্যাদি ইত্যাদি, তো তাদের সঙ্গে কথা বলে মেলাতে পৌঁছোতে আমার দেরি হয়ে যায়। 4টে অতিক্রম করে যায়, 4:10 এরকম হয়ে যায়। তো সেখানে গিয়ে দেখি আমাদের এক সহযোদ্ধা, সেই বাঁকুড়া থেকে বিদ্যুৎ কর্মী, সরকারি চাকরি করেন, তিনি প্রথম এলেন আমার সাথে দেখা করতে। তিনি 1:30টায় এসেছেন, প্রায় 4:30 পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছেন। এরাই হলো, আমি খুবই মার্জনা, অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। এমনটা কখনো আমি হতে দিই না। এটি বিশেষ কাজে, কারণটা বললামই প্রথমে। এই না হলে আমি সময় মতোই চলে যেতাম, অন্তত 2টোর মধ্যে তো ঢুকতামই। তো সে অপেক্ষা করেছে 1:30 থেকে প্রায় 4:30 পর্যন্ত। তারপর তার সাথে অনেক কথা হলো। বইপত্র তো সে তো বইপত্র নিলই, সেটা বড় কথা নয়। বড় কথা হলো অনেক কিছু জানা গেল। তার লড়াই, সে কিভাবে লড়াই করেছে, কিভাবে নিজেকে করোনা মৃতমুক্ত রাখতে পেরেছে। আমাকে অনেক দিন ধরেই ফলো করে, কিন্তু দেখা করার সুযোগ বা সময় আসেনি। যাই হোক, সেই বিষয়ে আমি পোস্টে লিখব, ছবি সহ ফেসবুকে পোস্ট দেব। আমি কালকেই হয়তো দেব, এক ফাঁকে লিখে ফেলব। সেটি বড় কথা নয়। তবু একটি অনুরোধ করব যে, আমি কমিট করছি যে আগামীকাল থেকে এইরকম কখনোই হবে না। কারণ আমি জানিয়েও দিয়েছি, আবার জানিয়ে দিলাম যে এই জরুরি কারণে যদি আমার সঙ্গে দেখা করার প্রয়োজন পড়ে, যেমন এই মুহূর্তে স্মার্ট মিটারের কারণে হচ্ছে, অনুগ্রহ করে কলকাতা বইমেলায় এসে আমার সঙ্গে কথা বলুন। সেখানেই আমি থাকব। 1টা থেকে 1:30 এরকম সময় থেকে রাত্রে 7:30 বা 8টা পর্যন্ত থাকবো এখন। তো এই বিষয়ে বা অন্যান্য বিষয়ে যত জরুরি কথা বা আমার সহযোগিতার প্রয়োজন হবে, সরাসরি বইমেলায় চলে আসুন। স্টল নাম্বার 148, গেট নাম্বার 2। বই সংগ্রহ করুন বা না করুন, বা করেছেন বা করতে চাইছেন, বা উপহার দিতে চাইছেন, বা কথা বলতে চাইছেন, যে কারণেই হোক না কেন, সবাই স্বাগত। বা তর্ক করতে চাইছেন, সবাই স্বাগত। আর আমাদের সহযোদ্ধাদের প্রতি আলাদা করে বলবো, পাঠকদের, যে আমাদের আরও বেশি করে একজোট হতে হবে। কাছাকাছি থাকলে সময় পেলে চলে আসুন, আলোচনার জন্য আসুন। আরও অনেকেই আসবেন। বিশেষ করে যারা কাছাকাছি থাকেন তারা একাধিক দিন আসুন। আমরা একে অপরের মনোবল বাড়াই, একে অপরের সমস্যাগুলো শুনি, কারণ আগামীতে অনেক অনেক লড়াই বাকি রয়েছে। যেমন, তাই আবার বলছি, আমি 1টা থেকে 1:30টার মধ্যে প্রতিদিনই চলে যাব এবার 9 তারিখ পর্যন্ত। কাউকে এতক্ষণ অপেক্ষা করতে হবে না। আমি আবার মার্জনা চাইছি।
দেরি হওয়ার কারণে আমি ভেবেছিলাম যে এদের সঙ্গে কথা বলে আমি চলে যেতে পারবো, কিন্তু যানবাহনের ব্যাপার থাকে ইত্যাদি কারণে দেরি হয়ে গেছিল। তো যাই হোক, আহ, ও কিছু মনে করেনি। অনেকক্ষণ আমরা তারপরে কথা বলেছি, আমরা ও বাসেও আমি তুলে দিয়েছি ওকে। যাই হোক, এবারে আসছি যে গুরুত্বপূর্ণ কারণে লাইভে এসেছি। বালুরঘাটে, উত্তরবঙ্গের, মানে উত্তর দিকে আর কি, আমাদের এক সহযোদ্ধা পাঠক ভাস্কর কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিল। আমি তখনও পথে, মানে তখনও ঢুকিনি, কি না সে বাবা হতে চলেছে এবং কিছুক্ষণ আগেই স্ত্রীকে এক সরকারি হাসপাতালে ভর্তি করেছে, সরকারি হাসপাতাল, এবং সমস্ত ইনিশিয়াল চেক আপ হয়ে গেছে এবং ডাক্তারবাবুরা কি জানিয়েছেন যে সিজারই করতে হবে। ও নর্মাল ডেলিভারির ওপর জোর দিয়েছিল, কিন্তু ওই যে যাই হোক, তো সেই ক্ষেত্রে সিজারের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ও অনড় যে ও ভ্যাকসিনটা দেবে না, একটাও দেবে না। তো সেই ক্ষেত্রে তা স্টাফরা নাকি তাকে বলছে যে নিতে হবে, নিয়ম বিধি নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে। তো আমাকে এই কারণেই কল করেছিল। ওর সঙ্গে আমার নিরন্তর যোগাযোগ আছে। আরটিআইও করে ফেলেছে, আরটিআইয়ের জবাবও চলে এসেছে। আমি তখন ওকে বললাম যে ভাস্কর, তুমি আরটিআইটা প্লেস করো, জেরক্স কপি নিয়ে নিশ্চয়ই আছে তোমার কাছে, আর পরিষ্কার করে জানাও যে এটা বাধ্যতামূলক নয়, কোনো ভ্যাকসিনই আমাদের দেশে তথা গোটা সমগ্র বিশ্বে বাধ্যতামূলক নয়। আমাদের মন্ত্রক, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স, পরিবার কল্যাণ মন্ত্রকও সেখানে উল্লেখ করেছে। বিভিন্ন রকমের আরটিআই তো বলাই আছে। সুতরাং কোনো রকম পিছপা হওয়ার কোনো কারণ নেই। আর কি বললাম, যে ওরা যদি জোর করে তাও বলবে যে আপনারা লিখে দিন যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে, কোনো কিছু ঘটলে শিশুর ভ্যাকসিনেশনের পরে দায় আপনারা নেবেন, লিখিত দিন যে খুব সেফ, আপনারা বলছেন দারুণ খুব ভালো জিনিস, তাহলে লিখে দিতে কোনো সমস্যা নেই, তাহলে লিখিত দিন। ও তারপরে ও বলেছে যে ঠিক আছে স্যার, আমি সামলে নেব। বললাম হ্যাঁ তুমি পারবে, আর যদি তুমি কোনো কারণে সমস্যা করে ওরা, আমাকে ফোন করবে, আমাকে ফোনটা ধরিয়ে দেবে। এই পর্যন্ত কথা হয়ে আছে। আমি প্রার্থনা করি এবং আশা করি ও একাই সামলে নিতে পারবে। আমার অনেক সহযোদ্ধায় ইতিমধ্যেই সামলে নিয়েছে। তবে সরকারি হাসপাতাল তো একটু সমস্যা, একটু জটিলতা থাকে, কারণ ও সরকারি হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যই তো তাই, ওটাই তো লক্ষ্য। বেসরকারি হলে তবু কী হয়, একটু পয়সা কড়ি বেশি দিয়ে এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়ে যাওয়া যায়, করা যায়। কিন্তু সরকারির ক্ষেত্রে কি ওই যে পরিষেবাটা একটু কম, মানে খরচাটা কম, এখনও পর্যন্ত অপেক্ষাকৃত কমই আছে, কিন্তু অন্য দিক থেকে ওরা তুলে নেয়, মানে বিনিয়োগ আর কি। ঠিক আছে, কমে কমে হয়ে যাবে, কিন্তু ভৌটা গুজে দাও, তাহলে বাকিটা ওই দিক দিয়ে ইনভেস্টমেন্ট হয়ে গেল চাইনিজদের বুদ্ধি। ওদিকে কমে হয়ে গেল বা ফ্রিতে হয়ে গেল ডেলিভারি, কিন্তু বুঝে দেওয়া হলো, ওটা ওই দিক দিয়ে পরে উসুল হয়ে যাবে। যখন এই যে 16 কোটির ইঞ্জেকশন, অমুক তমুক, হ্যাঁ গিলান বারে এসব দেখা দেবে যখন, তখন ফার্মা কোম্পানি ঠিক ওই যে দিয়েছে ওটা ওই দিক দিয়ে তুলে নেবে আর কি। ব্যাপারটা এই রকম। যাই হোক, ও পারবে এবং তবুও আমি রাত আশা করি আমাকে জাগতে হবে, কারণ কখন ওর প্রয়োজন পড়ে আমি জানি না, এটা রাতের ব্যাপার। তো আমার সহযোদ্ধা পাঠক এবং আমরা যারা একসাথে আছি তাদের জন্য তো এইটুকু করতেই হবে, তাই নয় কি? আমি ওর টাচে আছি, প্রার্থনা করি ও একাই সেটা লড়াই করুক,
আমি চাই সবাই স্বাবলম্বী হোক, না বলতে শিখুক, চোখে চোখ রেখে না বলতে শিখুক, এটা খুব জরুরি। আর আপনাদের ইতিমধ্যেই জানেন যে প্রাইভেট নার্সিংহোমে ইতিমধ্যেই অনেক সহযোদ্ধা আমাদের, তারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের সন্তানের নবজাতকের ছবি আমি মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট করি। তো সরকারি হাসপাতালের মধ্যে প্রথম এই ঘটনাটা ঘটেছে, মানে আমার যা ডেটাবেস, আমার সঙ্গে যারা যুক্ত আছেন, এবং বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সেটাই, কারণ এর বাইরে এরকম কিছু ঘটলে আমরা জানতাম, আমাদের যে নেটওয়ার্ক, আমাদের সহযোদ্ধা ছড়িয়ে রয়েছে। ঝাড়গ্রাম হাসপাতালে গত বছর এমন একটি, তাকে নিয়ে আমার ভিডিও রয়েছে, সেক্ষেত্রে অবশ্য ডাক্তাররা সহযোগিতা করেছেন, সেটাও আমি বলেছি, সমস্যা হয়নি। কিন্তু সমস্যা কি বলুন তো, বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। এই ব্যাপারটা তো আপনারা জানেন, কারণ এখানে অনেক ব্যাপার থাকে, ইনসেন্টিভ, সুযোগ সুবিধে, অনেক ব্যাপার ট্যাপার থাকে। তো যাই হোক, আশা করি ও সামলে উঠতে পারবে, এবং আমরা আরও একটা ল্যান্ডমার্ক অ্যাচিভ করব। খবরটা যখন আমরা পাবো আগামীকাল, সরকারি হাসপাতালে আরও একটি ভৌহীন, ভ্যাকসিনহীন নবজাতক বাড়ি আসবে, অমৃতের পুত্র বা অমৃতের কন্যা। আবার এখানে বলে দিই, অনেকে আমাকে বলতে পারেন অ্যান্টিভ্যাক্স, ভ্যাকসিন বিরোধী। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ব্যাপারটা এরকম, আমি ব্যক্তিগত জীবনে প্রাকৃতিক পন্থায় বিশ্বাস করি এবং অবশ্যই বিরোধী, এবং সেটা আমার প্রিয়জন, আপনজনকে সেভাবে আমি গাইড করতে পারি। কিন্তু তার বাইরে যে বড় জগৎ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটি অবস্থান বারবার করে জানিয়ে দিয়েছি, কি, যেহেতু সংবিধান বলেছে, আর্টিকেল 14 এবং সুপ্রিম কোর্ট, পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইট, যখন সর্বত্রই বলা আছে ভ্যাকসিনটা ঐচ্ছিক, ভলান্টারি, নট ম্যান্ডেটরি, তাহলে নেওয়ার অধিকার যেমন আছে, না নেওয়ার অধিকারও আছে। তো গণতন্ত্র বলে আপনারা প্রজেক্ট করবেন, অথচ গণতান্ত্রিক অধিকার নাগরিকরা রাখতে পারবে না, এমনটা কি মেনে নেওয়া যায়? যায় না। তাই গণতন্ত্র রক্ষার্থে, সংবিধান রক্ষার্থে ইনফর্ম কনসেন্ট, এই যে জায়গাটাকেই আমি হাইলাইট করি, মানুষের কাছে নিয়ে আসি। আমি কখনোই বলি না আপনারা নেবেন না, সেটা আমি আমার প্রিয়জনকে যারা ব্যক্তিগতভাবে ফোন করছেন, দেখা করছেন, তাদের আমি বলতে পারি স্ট্রেট। কিন্তু পাবলিক ফোরামে আই হ্যাভ টু মেনটেইন আ ডিসিপ্লিন। সেটা কি? ওই যে ফ্যাক্ট শিট দেখবেন, পারিপার্শ্বিক দেখবেন, বুঝবেন আদৌ দরকার আছে কি না, তথ্যগুলো আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখবেন, ফেসবুকে যা তথ্য দিয়েছি, ইউটিউবে যা গিয়ে আলোচনা করছে, লিঙ্কগুলো দেখবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না, অত্যন্ত জরুরি, ভ্যাকসিনটা নিতেই হবে, তবে নেবেন। দিস ইজ মাই পাবলিক স্ট্যান্ড, এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। আরও একটি বিষয় নিয়ে উত্তরবঙ্গ থেকে আমার এক পাঠক, খুব ডেডিকেটেড ছেলেটি, মোড়ক উন্মোচনে এসেছিল, ও প্রতি বইমেলাতেও আসে। এমনও হয় ও আমাকে বলেনি, পরে জেনেছি, সে প্ল্যাটফর্মে রাতের বেলা, সে আগের দিন এসেছে বলে, দূরে থাকে বলে, সে প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে। এরকমও ঘটেছে। নতুন আসছে না ও। এত ভালোবাসা কি আমি পাওয়ার যোগ্য? মাঝে মাঝে আমার সন্দেহ হয়। আমি মহাকালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। বেশি নয়, কিছু মানুষ, এত ডেডিকেটেড মানুষ যদি আমরা পাই, সংখ্যাটা যদি আরও বাড়ে, তার মানে এই নয় যে আমি চাই সবাই প্ল্যাটফর্মে রাত কাটুক।
কাটাক, না না না, আমি বলতে চাইছি এই জিলটা এটা যদি আরও বাড়ে তাহলে আমাদের অগ্রগতি অবশ্যম্ভাবী। তো যাই হোক, সে আমাকে মেসেজ করেছিল, তাকে আমি বলেছি তখন বইমেলার জন্য বেরোচ্ছিলাম আমি, মানে আর তার সঙ্গে আবার ওই সময় দেখাও করতে এসেছিল, মানে একসঙ্গে দুটো সামলাতে গিয়ে ভালো করে বোঝাতে পারিনি, যদিও ব্যাপারগুলো সে জানে। তবুও এই ভিডিওর উদ্দেশ্যে, ভিডিওর মাধ্যমে তাকে এই বার্তা দিই, এবং সে আমার ভিডিও নিয়মিত দেখে, তাই আমি নিশ্চিন্ত হতে পারি সে আমার ভিডিওটি শুনছে। আমি এই বার্তা দিতে চাই যে তুমি বলেছ যে কিছু কতিপয় ছাড়া, তোমার বাড়ির লোক ছাড়া তোমার আশেপাশের সবাই নাকি ফাইলেরিয়া ওখানে দেওয়া শুরু হয়েছে, বালুরঘাট এলাকায় দেওয়া শুরু হয়েছে। তো ফাইলেরিয়া বিনা পয়সায়, ফাইলেরিয়া ভ্যাকসিন বা ড্রাগ যাই হোক, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, এখন একটু পরিসরের জায়গা নেই। এখন এসব ওরা ওই মশার ব্যাপারে, যে ডেঙ্গু আসছে, ফাইলেরিয়া ম্যালেরিয়া এগুলো চালাবে, গোটা দেশে তো একসঙ্গে করতে পারবে না, সেটা ওরা বুঝে গেছে। ওই প্যানিক আর লোকে খাবে না, তাই বিভিন্ন এলাকায় ধরে ধরে, রাজনৈতিক নেতা ধরে ধরে, অ্যাডমিনিস্ট্রেশনকে ধরে ধরে, বিডিওকে ধরে ধরে, সিওমএইচকে ধরে ধরে এসব করতে থাকবে। তো তারা নাকি বুঝতে চাইছে না। সে বলল যে তাহলে আমাকে কিছু মানে জার্নাল দিয়ে কিছু দিন বা কিছু। আমি বললাম দেখো, যারা বুঝতে চাইছে না এরপরেও তারা নিচে চাইছে বিনা পয়সায় বলে, তাদের তুমি ইংরেজির জার্নালের টার্মিনোলজি বোঝাবে? তারা কি ওটা পড়ে ইংরেজি উদ্ধার করে, যেখানে মেডিকেল জার্গনস আছে, যেটা অনেক শিক্ষিত লোকই যদি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ না করে বুঝতেই পারবে না সেখানে কি আছে, কি বলতে চাইছে। তো তাহলে তুমি কি করবে সেইটা নিয়ে? তুমি কি তাদেরকে খুলে খুলে দেবে, আর তারা পড়ে তারা বুঝে যাবে যে ফাইলেরিয়া ভ্যাকসিনের এরকম সাইড এফেক্ট আছে, বাবা আমি পড়ে বুঝতে পারলাম, ওটা নেব না? সম্ভব না, সম্ভব নয়। তাহলে কি বলবে তুমি তাদের এটাই বলবে, 1 নম্বর, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এটা জেনে নিন। যদি কেউ আপনাদের জোর করে ইচ্ছের বিরুদ্ধে, সেটাই বলবেন। আর জোর করলে বলবেন লিখে দিতে, কোনো কিছু হলে যেন দায় তাঁরা নেবেন। এই লিখে দিতে বললে আর কেউ দেবে না। আর কি, আর যেগুলো ফ্যাক্টর সেগুলো হলো যে আপনি যে ভ্যাকসিনটা আপনাকে দিতে চাইছে, দেওয়া হচ্ছে, আপনি নেবেন ভাবছেন, সেই যে রোগের কারণে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেটা আশেপাশে কত লোকের হয়েছে একটু খোঁজ নিন। আপনার এলাকায়, আপনার ব্লকে, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার দেশে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে একটু খোঁজ খবর নিন তো, ফাইলেরিয়া কজনের হয়েছে। গোদ যাকে বলা হয়, পা ফুলে যায় দেখলেই তো বোঝা যায়, ওটা তো আর এমন নয় ভেতরের ব্যাপার, বাইরেই বোঝা যায়, তাই তো? তাহলে সেটা যদি মনে হয় যে হ্যাঁ শয়ে শয়ে হাজার হাজার লোকের গোদ হচ্ছে, ফাইলেরিয়া হচ্ছে, কিউলেক্স মশার কামড়ে এসব হচ্ছে, তাহলে নিয়ে নিন। আর যদি দেখেন যে না এমন কিছুই ঘটছে না, শুধু মিডিয়াতে দেখছেন আর স্বাস্থ্যকর্মীরা ভয় দেখাচ্ছে, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। তখন পাশাপাশি কম্পেয়ার করবেন করোনা ভ্যাকসিন যেমন করে দেওয়া হয়েছিল, আপনারা যারা নিয়েছেন, আপনার পরিবার থেকে শুরু করে, তাদের শরীরে কোনো ঘটনা ঘটছে কি না, দুর্বলতা বোধ করছেন কি না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এলাকাতে বেড়েছে কি না, রাজ্যে বেড়েছে কি না, অন্যান্য সমস্যা একটু আলোচনা করে নিন একে অপরের সাথে। করে নেওয়ার পরে যদি মনে করেন যে হ্যাঁ ফ্রিতে দিচ্ছে, এ যুগে ফ্রিতে দিচ্ছে, তাও আপনারা বলছেন বা ভালো, খুব ভালো, তো তারপরেও যদি মনে হয় নিয়ে নেবেন, নিয়ে নিন, কোনো সমস্যা নেই। আমি ওকে বললাম দেখো, এগুলো এত সময় কেটে যাওয়ার পরে করোনামৃত এই কাণ্ড হচ্ছে চারদিকে। আমরা অনেকে যারা একটুও বুঝতে চাইতো না, চরম মানে আমাদের বিরোধী ছিল, তারাও এখন উপলব্ধি করছেন
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনও যদি কারো চৈতন্য উদয় না হয়, তাকে ওই 1000টা জার্নালের লিঙ্ক দেখালেও কিছু হবে না। তাই অযথা সময় নষ্ট করো না, তুমি তোমার দিক থেকে এই চেষ্টাগুলো করো, ব্যাস এই পর্যন্তই। বাকিটা ছেড়ে দাও তাদের ওপরে, মহাকালের ওপরে। এটা একটা কারেকশন চলছে। শেয়ার মার্কেটে যেমন কারেকশন হয়, তেমন পাপ আমাদের জনসমাজেও প্রকৃতি কারেকশন করে। আর যা হচ্ছে মনে রাখতে হবে, আমাদের লড়াইটা যেমন প্রকৃতির মহাকালের ইচ্ছেতে হচ্ছে, তেমন বিল গেটস থেকে শুরু করে এই ভৌ এ সবই কিন্তু মহাকালেরই ফসল। মহাকাল আমাদের অপশন দিয়েছে, আমাদের মস্তিষ্ক দিয়েছে, প্রকৃতি ভাবনা দিয়েছে। আমরা এই সময়ে দাঁড়িয়ে যেমন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি কি না, আমাদের রক্ষা করতে পারছি কি না, সেই বোধও কিন্তু আমাদের ভেতরে আছে। এখন আমরা যদি ব্যবহার করতে না পারি, তাহলে তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই অর্থে এখানে প্রয়োগ করতেই হবে, তাই না? তো আমি বার্তাটা সংক্ষেপে দিয়ে দিলাম। এবারে আসছি, লাইভ যখন হলাম তখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই আগামীতে, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখেন। এই বছর থেকেই সূত্রপাত হলো, যেটা আগামী 2-1 বছরে 2030-এর মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা এই উপমহাদেশে ঘটতে চলেছে। ধর্মীয় মেরুকরণ, যেটা বীজ বহু আগেই বোনা হয়েছিল, সেটাতেই একটা ইন্ধন যোগানো হলো। এবং যারা হিন্দু রাষ্ট্র বলে চিৎকার করছেন, তারা হিন্দু রাষ্ট্র আগামীতে পেয়ে যাবেন, সম্ভাবনা আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত। তবে এখন ভারতবর্ষের যে আকৃতিটা দেখতে পাচ্ছেন, একটু কাটছাঁট করে পাবেন। আপত্তি নেই তো? হ্যাঁ, আপত্তি আছে না? আপত্তি? তাহলে হিন্দু রাষ্ট্র পেলে খুশি তো? কি ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না? এরকম কোনো হাওয়ায় আপনারা দেখতে পাচ্ছেন না, তাই না? কি ভারত আবার ভাগ হবে আপনি এরকম বলতে চাইছেন? আমি বললাম না 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 না, আমি কিন্তু তা বলিনি। আমি পোটেনশিয়ালিটির কথা বলতে চাইছি, সম্ভাবনার কথা বলতে চাইছি। কারণ নতুন বিশ্ব ব্যবস্থায় আরও বেশ কিছু দেশ হবে, আরও ডিভিশন হবে, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা ওরা বেশি করে খেলবে, তার বীজ বপিত হয়েছে। কি এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বলুন তো, ভারত যে পাকিস্তান হবে, এটা স্বাধীনতার আগে মানুষ, মানে স্বাধীনতা কোট আনকোট স্বাধীনতার কত বছর আগে মানুষ জেনেছিল? কত বছর আগে? 47-এর 15ই আগস্ট তো, তাই তো? আর পাকিস্তানের প্রস্তাব কোন সালে গৃহীত হয়? 1940। 1940 লাহোর কংগ্রেস, লাহোরে মুসলিম লীগের। তো তখন অল ইন্ডিয়া মুসলিম লীগ তখন। হ্যাঁ, তো তার আগে কেউ কি কখনো ভেবেছিলেন যে ভারত ভাগ হবে? কল্পনা করেছিলেন? করেননি। 7 বছরের মধ্যে ভাগ হয়ে গেল। তাই ভারত যদি আবার ভাগ হয়, মানে হিন্দু রাষ্ট্র ওদিকে আবার মুসলিম দিয়ে আরেকটা মুসলিম রাষ্ট্র, অসুবিধে কী আছে? কেন, আমাদের দেশ থেকে দুখানা হয়ে গেছে তো। আবার তো লোক সংখ্যা বেড়েছে, মুসলমান আমাদের দেশে তো আছে, নেই কি? প্রায় 18 কোটি, 15 থেকে 18 কোটি এরকম, বা আরও বেশি হতে পারে, আপনারা বলেন আরও বেশি, তো বেড়েছে তো। তাহলে সেক্ষেত্রে যদি হিন্দু রাষ্ট্র ওই দিক থেকে কেটে ছেটে দিয়ে বাকিটা হিন্দু রাষ্ট্র হয়, খুশি হবেন তো? হ্যাঁ, ওদেরও সুবিধা হবে, আপনারা খুশি। জায়নিস্টদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কি এখনও বিশ্বাস হচ্ছে না? আসছে। আচ্ছা বলুন তো, পাকিস্তান এই ব্যাপারটা, কনসেপ্টটা প্রথম কে তোলেন? লাহোর 1940-এ তো ওটা মানে গৃহীত হয় প্রপোজালটা, কিন্তু তোলেন প্রথম কে? মোহাম্মদ ইকবাল।
আল্লামা ইকবাল 1930 খ্রিস্টাব্দে, উনিও অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য ছিলেন সেই সময়। কি খেলাটা বোঝা যাচ্ছে? কবি, তিনি পাকিস্তানের ন্যাশনাল পোয়েট হয়েছিলেন রাতারাতি, এমনি এমনি কোনো কিছু ব্রিটিশ সরকারের কোনো রকম দালালি না করে তিনি ন্যাশনাল পোয়েট হয়ে গিয়েছিলেন? না, হননি। মাঝে একটা ইতিহাস আছে, দেয়ার ইজ আ হিস্ট্রি ইন বিটুইন। কি ইতিহাস আছে? সারে জাহাঁ সে আচ্ছা আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে বিখ্যাত জাতীয় সঙ্গীত, প্যাট্রিয়টিক সং, জাতীয় সঙ্গীত নয়, প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান কে লিখেছিলেন? মোহাম্মদ ইকবাল লিখেছিলেন। কত সালে? 1904 সালে। তো এই গানটির মধ্যে কোথাও হিন্দু মুসলমানের পাকিস্তান হবে, হিন্দু মুসলমান আলাদা হয়ে যাবে, হয়ে মুসলমানদের জন্য আলাদা দেশ হবে, পাকিস্তান নামে একটা দেশ হবে, এরকম কোনো কিছু পাচ্ছেন এই গানটার মধ্যে? হ্যাঁ, পাচ্ছেন না। পাকিস্তান শব্দটি পাচ্ছেন না। তো সেই মোহাম্মদ ইকবাল জন্মের সময় আল্লামা মোহাম্মদ ইকবাল বা আল্লামা ইকবাল, তিনি পণ্ডিত ছিলেন, দার্শনিক ছিলেন, গভীরতা ছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো তিনি এমন একটা মানে কি বলে ডিগবাজি খেলেন কেন? কারণ 1922 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি দিল, নাইট উপাধি দিল, নাইট নাইট নাইট। হ্যাঁ, কেন দিল? এমনি এমনি দিল, বিনিময়ে কিছু করতে হয় না। ওরা এমনি এমনি পুরস্কার তো দেয় না, বিনিময়ে হয় চুপ থাকতে হয়, নইলে ওদের সুরটা গাইতে হয়। হিজ মাস্টার্স ভয়েস। 1922 সালে স্যার উপাধি পেলেন, নাইট উপাধি পেলেন, তার 1930-এ পাকিস্তানের গল্প শুরু করে দিলেন। কি এই হলো খেলা। তাহলে 40-এ প্রস্তাব গৃহীত হলো, 40-এ ভাগ হলো। তো বেশি সময় লেগেছিল? 30 থেকে 47, 17 বছর মাত্র। তো এখন কি বলা যাবে? বলা যাবে না। হলে ফট করে হয়ে যায়। মাত্র 10-15 বছরের মধ্যেই দেখবেন কত কিছু বদলে গেল। ইট উইল টেক অনলি 10 years, 15 years। এখন তো মিডিয়া, দালাল মিডিয়া আরও শক্তিশালী, মানুষের মগজ ধোলায় আরও সফল, আর ভৌ গুঁজে দিয়ে 2-3টে ডোজ গুঁজে দিয়ে মানুষের থিঙ্কিং এবিলিটি দিন দিন কমছে। ভালো করে অনেকে চলাফেরা করতে পারছেন না, চিন্তাভাবনা দূরের কথা। তো সুতরাং এখন অনেক কিছু আমাদের দেখার আছে। কেন এই কথাটা বললাম হঠাৎ করে বলিনি। এটা আমি বারবার আগেও আপনাদের বলেছি, কিন্তু আলোচনার সময়ের অভাবে করা হয় না, কারণ এমনিতেই ভিডিওগুলো একটি টপিক নিয়ে দীর্ঘ হয়ে যায়। তো আজকে ভিডিও আমি দীর্ঘ করব না, কয়েকটা অশনি সংকেত আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে অন্তত হিন্দু মুসলমানের আমরা যে কজন আছি, আমাদের তো কিছুই নয়। আমরা বললাম প্রক্রিয়া চেঞ্জ করতে পারবো না, উই ক্যানট চেঞ্জ দ্য প্রসেস, but we can be aware so that we may avoid the confrontation and bloodbath, so that we may not be turned into the agents of violence and religious riot, যাতে করে আমরা একে অপরকে আঘাত না করি, আমরা সেই বোড়ে না হই, মোহরা না হই। সেই কারণে আমরা সচেতনতার কথা বলি। উই ক্যানট স্টপ ইট। কি কারণ আগামীতে সেরকম একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, অনেক ক্ষেত্র প্রস্তুত। বইমেলাতেও আমরা দেখলাম দিদির আনুগত্যে এটি বড় স্টল হয়েছে, বড় সড়ো স্টল। অবশ্যই সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং জনবার্তা সম্ভবত নাম আপনারা জানেন, এবং সেখানে মাইকে করে বেশ রীতিমতো বেশ গরম গরম বক্তৃতা দেওয়া হচ্ছিল। তো জাতীয়তাবাদের নামে, মানে জাতীয়তাবাদ আর হিন্দুত্ব এক জিনিস, সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছিল, এবং বেশ লোকজন মোটামুটি জমেছিল আর কি। অর্থাৎ গরম করা হচ্ছে আবহাওয়া, পরিস্থিতি গরম করা হচ্ছে। আমি শুনে যা বুঝলাম, এবং এটাই স্বাভাবিক, কারণ এই
বেকারত্ব, দারিদ্র্য এসবের সময়ে মানুষ এটা ভালো খায়। কারণ সমস্যাটা কি হচ্ছে, যখন বেকারত্ব, রুজি রোজগার এগুলো থাকবে না, চাকরি বাকরি থাকবে না, সব কিছু সরকারি উঠে যাচ্ছে, উবে যাচ্ছে, নিয়োগ নেই, স্কুলে স্কুলে নিয়োগ নেই, তো তখন এটাই তো বলছি ভাই, ফিউচার নিয়েই তো বলছি, হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনুন। তখন কি হয়, মানুষ কি করে, মানুষকে বলা হয়, বোঝানো হয় যে অমুক সম্প্রদায় সব চাকরি খেয়ে নিচ্ছে, অমুক সম্প্রদায় সব রুজি রোজগার খেয়ে নিচ্ছে, একে অপরকে বোঝানো হয়। হিন্দু মুসলমানকে দোষ দেয়, মুসলমান হিন্দুকে দোষ দেয়, ওরা সেভাবেই তৈরি করে। কারণ আমরা দৃশ্যমান শত্রুকে বুঝি, আমরা অদৃশ্য ব্যাংকিং ব্যবস্থাকে বুঝি না, ইহুদি জায়নিস্টদেরকে বুঝতে পারি না, তারা আড়াল থেকে আমাদেরকে দিয়েই কাজ করায়, আমরা একে অপরকে আঘাত করি, আমরা আমরা সেটা বুঝতে পারি না, আমরা একে অপরের সঙ্গে লড়াই করি, দেশ ভাগ ওরা করে, আড়াল কাঠিনারে আমরা হানাহানি করি, আমরা মরে যাই, আমরা বুঝতে পারি না, কারণ আমরা অত গভীরে ভাবতে পারি না, আমরা ডিপ স্টেটটাকে বুঝি না। তো সেই খেলাটা তীব্র হবে আগামীতে। রুজি রুটি বেকারত্ব এতটা বাড়বে উভয় দেশেই, বাংলাদেশ এবং ভারতবর্ষে, এবং ডেমোগ্রাফিক শিফট হবে বাংলাদেশ থেকে। কীরকম বোঝা যাচ্ছে না তো? আমি আসছি, এবার শুরু করি। হ্যাঁ, ট্রাম্প জানিয়ে দিয়েছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন বাংলাদেশে 90 দিন অন্তত, বা ওটা আরও বাড়বে, কোনো আমেরিকান এইড যাবে না। ফরেন এইড, আমেরিকান যেটা ইউএস এইড বলা হয়, সেই সাহায্য বাংলাদেশে আর দেওয়া হবে না। সেটা কত? বিলিয়ন বিলিয়নের গল্প। একটু তথ্য দিয়ে নিই আগে। 2017-18 থেকে 2023-24 পর্যন্ত এই সময়ে আমেরিকা বাংলাদেশকে প্রায় $3 বিলিয়ন অর্থ সাহায্য দেয়। 2.7 বিলিয়ন, ভাবতে পারেন? হ্যাঁ, অর্থ সাহায্য দেয়। আমি বাংলাদেশের এই যে পরিস্থিতি বর্তমানে, ইউনূস কেয়ারটেকার সরকার চালাচ্ছেন, তো ইউনূস কিছুদিন আগেই আবেদন করেছিলেন যে দেশের যে অবস্থা, ফরেন রিজার্ভ নেই, খুবই খারাপ অবস্থা, তাই $5 বিলিয়ন সাহায্য চেয়েছিলেন আমেরিকার কাছে। $5 বিলিয়ন। অসুবিধে নেই, আমেরিকা দিত, বাইডেন থাকলে অবশ্যই দিত, এরকমই ব্যাপারটা ছিল আর কি, হবে তো খেলা। তো $5 বিলিয়ন সাহায্য চেয়েছিলেন ইউনিট সরকার, আর 4.7 বিলিয়ন সাহায্য চেয়েছিলেন এই কারণে যে IMF এর লোন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোনটা যাতে করে একটু সামাল দেওয়া যায়। জানেন তো, খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশেরও আছে। অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে এই যে লোন দিয়ে, কিভাবে ঋণ দিয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এই ইনভেস্টমেন্ট যে ব্যাংকিং, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা কি করে দেশগুলোকে কবজা করে, দেশগুলোর অর্থনীতিকে শেষ করে দেয়, নিগড়ে নেয়, তারপরে দেশ বেচে দিতে হয়, বন্দর বেচে দিতে হয়, জমি অরণ্য সব দিয়ে দিতে হয়, কখনো সরাসরি জায়নিস্ট শক্তির দালালদের হাতে। আমাদের দেশেও তাই হচ্ছে। তো বাংলাদেশ অন্তত নিজের অস্তিত্ব রক্ষার জন্য ওই $4.7 বিলিয়ন, অর্থাৎ মোট প্রায় $10 বিলিয়ন চেয়েছিল, সেটা আটকে গেল। শুধু তাই নয়, 2021 চুক্তি অনুযায়ী 954 মিলিয়ন, মানে প্রায় $1 বিলিয়ন বাংলাদেশের পাওয়ার কথা ছিল 2026-এর মধ্যে। অর্থাৎ 2021 থেকে 2026, মানে 5 বছরের মধ্যে আরও প্রায় $1 বিলিয়ন পাওয়ার কথা ছিল বাংলাদেশের। তার মধ্যে 434 মিলিয়ন, মানে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, তো তার মধ্যে 434 মিলিয়ন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল, বাইডেন সরকারের সময় দিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু বাকি আর আটকে গেল, কারণ ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে আমেরিকা এখন ফরেন এইডকে রিভ্যালুয়েট করছে, রিভিউ করছে। অর্থাৎ আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে যদি কেউ লোনকে এইডকে কাজে লাগায় বা এমন কোনো দেশ যারা মার্কিনী স্বার্থের পরিপন্থী কাজকর্ম করছে, তাদেরকে আর লোন দেওয়া হবে না, এরকমই, অথবা রিভিউ করা হবে। তো এই যে জায়গাটা খুব ইন্টারেস্টিং জায়গা। কেন? আমেরিকা দুটি দেশকে কিন্তু ছাড় দিয়েছে, তাদের লোন মানে এড, আমেরিকান এড যেমন পাচ্ছিল তারা তেমনই পাবে, ইসরায়েল এবং ইজিপ্ট। মুসলিম কান্ট্রির মধ্যে একমাত্র ইজিপ্ট এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েল, সে তো ইসরায়েল বুঝতেই পাচ্ছেন কেন ছাড় দেবে, ইসরায়েল তো ওদেরই। কিন্তু ইজিপ্ট কেন বলুন তো? আপনারা যারা ইতিহাস চর্চা করেন তারা জানবেন যে মুসলমান রাষ্ট্রের মধ্যে একমাত্র ইজিপ্টই প্রথম ইসলাম মুসলমান রাষ্ট্র যে ইসরায়েলকে রেকগনাইজ করেছিল রাষ্ট্র হিসেবে। ইহুদি রাষ্ট্র যখন ইসরায়েলের জন্ম হয় 1948 সালে, তখন কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়নি, কারণ ও তো স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে এইভাবে জোর করে এইভাবে আরব হোমল্যান্ডের মধ্যে একটা ইহুদি রাষ্ট্র গজিয়ে উঠল বলপূর্বক মার্কিনী মদতে, জায়োনিস্ট মদতে, সেটা ইসলামিক দেশগুলো চায়নি। তো তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যেটা আপনারা জানেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হাওয়া বদলাতে শুরু করলো এবং ইজিপ্ট প্রথম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে রেকগনাইজ করলো। তারপরে তো বাকিটা ইতিহাস। তো যাই হোক, তো এই যে খবরটা, এটা এইভাবেই বেরিয়েছে যে আমেরিকান ইন্টারেস্টের বিরুদ্ধে যেসব দেশ কাজ করছে বা আমেরিকার ইন্টারেস্টের পরিপন্থী হিসেবে কাজ করছে, বা আমেরিকা মনে করছে না ওকে সাহায্য দিয়ে কোনো লাভ হবে বা আমেরিকার স্বার্থ সিদ্ধি হবে, সেরকম হলে ওরা আর লোন দেবে না, মানে এড দেবে না। তো এড সাহায্য আর কি, ওরাই নিঃস্ব করে দেয়, দেউলিয়া করে দেয়, আবার ওরাই সাহায্যের থলি নিয়ে এগিয়ে আসে। এটা তো ইতিহাস, আমরা জানি, এটাই খেলা। কিন্তু এই খবরটা ইন্ডিয়ান মিডিয়া বা বিভিন্ন জায়গায় কিভাবে বেরিয়েছে জানেন? ইন্টারেস্টিং কিভাবে বেরিয়েছে খবরটা। না, বাংলাদেশ নাকি অ্যান্টি হিন্দু, আর অ্যান্টি হিন্দু হওয়ার কারণে এই সিদ্ধান্ত। কিন্তু ব্যাপারটা যে এরকম নয়, অর্থাৎ আমেরিকা শুধু বাংলাদেশ নয়, দুটো রাষ্ট্র বাদ দিয়ে সমস্ত দেশেরই ফরেন এড, মানে আমেরিকান এড 90 দিনের জন্য আটকে দিয়েছে এবং ওটা রিভিউ করতে দিয়েছে, তেমনটাই তথ্য। এভাবে সরাসরি তো করলে মুশকিল, তো সেটাকে ওরা এইভাবে প্লেস করছে। কেন করছে? এটাই তো চায়, আমেরিকাও চায় সেটা। ডাইরেক্টলি অ্যান্টি হিন্দু শব্দটা ব্যবহার না করলেও খবরের মধ্যে যদি গভীরে ঢোকা যায়, সেখানে এইরকম একটা বার্তা আছে যেটা কোনো কোনো মিডিয়া সরাসরি অ্যান্টি হিন্দু বলে লিখে ফেলছে। সেভাবেই বলা আছে, এগুলো সব কিভাবে লিখতে হবে না লিখতে হবে, কোথায় কোন দেশের খবরের কাগজে কিভাবে লিখতে হবে, কাকে খ্যাপাতে হবে। ইন্ডিয়াতে একটা খবর বেরোলো একরকমভাবে বেরোবে, বাংলাদেশে আবার ওই খবরই আবার পোর্টালি আবার ওই আরেক রকমভাবে খবরটা বের করবে, মানে লাগিয়ে দেওয়া আর কি। আমরা কজন ক্রস চেক করি, কজন পাশাপাশি রেখে পড়ি। এর ফলে কি হবে? খুব ভয়ঙ্কর অবস্থা হবে। বাংলাদেশের অর্থনীতি এমনিতেই খুব ভয়ঙ্কর অবস্থাতে আছে, আমাদের যে খুব একটা ভালো তা নেই, তা নয়। তাহলে এই অবস্থায় কি দাঁড়াবে? দেখুন, এই যে অর্থটা যেটা আমেরিকা থেকে বাংলাদেশ এইড হিসেবে পেয়ে আসছে, তার একটা উল্লেখযোগ্য অংশই খরচ হয়, ব্যয় হয় রোহিঙ্গা পপুলেশনের জন্য। এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে সরকারি চাকরি, মাইনে ইত্যাদি ইত্যাদি, টোটাল যে একটা বড় লোড আছে সরকারের ওপরে এখন, সেটার ক্ষেত্রে কিন্তু ওই এডটা অত্যন্ত, এবং হিউম্যানিটেরিয়ান যে সার্ভিসেসগুলো রয়েছে, সুযোগ সুবিধে, সাহায্য, বিভিন্ন রকমের যে প্রজেক্টগুলো আছে, সেগুলোতে কিন্তু
অর্থ যোগান দেয়, আমি একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এই আমেরিকান এইড, বিলিয়ন বিলিয়ন ডলার, মানে নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের কাছে বিলিয়ন ডলার অনেক, তাই তো? সেটা পুরো বন্ধ হয়ে যাবে, আটকে যাবে। আর কি আটকে যাবে? রোহিঙ্গা, যেটা বাংলাদেশে 2018 সালের হিসেবেই 13 লক্ষ রোহিঙ্গা পপুলেশন চট্টগ্রাম এলাকায়, আপনারা জানেন কোথায় তার আশ্রয় নিয়েছে, কক্সবাজার এবং ওই এলাকাগুলোতে, যারা ওই মায়ানমার থেকে বিতাড়িত হয়ে, রাখাইন স্টেট থেকে বিতাড়িত হয়ে, অত্যাচারিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে এবং সেখানে বাংলাদেশ আশ্রয় দেয় তাদেরকে। আন্তর্জাতিক নিয়ম, সেখানে ইউএনও বলা হয়, এবং সেইখান থেকে বাংলাদেশকে যাতে করে এই সাহায্যটা দেওয়া যায়, সেই সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 13 লক্ষ, এখন সেটা অবশ্যই তারা 18-র পরে 7 বছর কেটে যাচ্ছে, মানে 6 বছর কেটে গেছে, তাদের সন্তান সন্ততি হয়েছে এবং তারা তো একেবারে আশা বন্ধ হয়েছে এমন নয়, যদিও এখন আরাকান আর্মিকে জায়নিস শক্তিরা প্রমোট করছে। তাহলে এই যে 13 থেকে যেটা বেড়ে ধরে রাখতে পারি আমরা আরও 5-7 লক্ষ বেড়েছে, অর্থাৎ 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা পপুলেশন, তাদের জন্য যে খরচটা সেটা বন্ধ হয়ে যাবে। ইট উইল বি এ ডায়ার কনসিকুয়েন্স। তারা কি করবে? তাদের যে মিনিমাম বেঁচে থাকার সুযোগ সুবিধে সরকার থেকে দেওয়া হচ্ছিল, কজন ওখানে চাকরি করে, ইয়া আবার ব্যবসা কজন করে? খুব ভয়ঙ্কর অবস্থা হবে। এবার কি দাঁড়াবে সিচুয়েশন দেখুন। একদিকে বাংলাদেশের যখন এই এডগুলো বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু প্ল্যানফুলি করা হচ্ছে। কেন এটা করা হচ্ছে আগে বুঝে নিন পরিস্থিতিটা। চীন বাংলাদেশে ব্যাপক ঢেলেছে, এ নিয়ে আমি ভিডিওতে বলেছি চীনা ড্রাগন কি করে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে গ্রাস করে নিয়েছে। চীন বাংলাদেশের পদ্মা সেতু থেকে শুরু করে যত বড় বড় প্রজেক্ট হচ্ছে, রোড, ট্রান্সপোর্টেশন, রেলওয়ে, যা কিছু ঘটছে, সেখানে দেখবেন চীনা কোম্পানিগুলো ঢুকে গেছে এবং তারা তাদের শর্ত অনুযায়ী শ্রমিক নিয়োগ করছে। ভয়ঙ্কর অবস্থা। এবং তাদের এই বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট চীনে ঘটেছে, যেটা আমেরিকার পক্ষে সুখকর নয়। জানেন তো, গোটা বিশ্বে এখন দুটো শিবির তৈরি করা হচ্ছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে করা হয়েছিল, কন্ট্রোল অপোজিশন হিসেবে হিটলারকে প্রমোট করেছিল ওরা। আপনারা মনে করেন হিটলার যে সত্যি সত্যি বিরোধী, মানে জায়নিস শক্তির ইহুদিদের বিরুদ্ধে ছিল? মোটেই নয়, মোটেই নয়। হিটলারকে তো সেফ প্যাসেজ দেওয়া হলো। হিটলার তো পরে 65-66 বছর অবধি বেঁচে ছিলেন, সে তথ্য আছে আমাদের কাছে, এ নিয়ে আমার ভিডিও আছে, লেখালেখি আছে, অমৃতস্বপুত দ্বিতীয় খণ্ডে লিখেছে। এগুলো পুরো সাজানো ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই যে নাজিদের বিচার করা হবে, হিটলারের বিচার করা হবে, এই মর্মে ডকুমেন্ট আছে, আর্কাইভ থেকে সংগ্রহ করেছি, করে আমি দিয়েছি সেই ছবি অমৃতস্বপুত দ্বিতীয় খণ্ডে। ভাবতে পারেন যে ওরা জানতো যে হিটলার হারবে, হিটলার এই করবে, সব ছক ছিল। না হলে 1943-44 সালে কি করে ওরা এরকমভাবে সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো যে হিটলারের শাস্তি হবে, নাজিদের শাস্তি হবে, তার জন্য কর্মসূচি ঘোষিত কি করে হলো? তার মানে এরা জানতো যে হিটলার হারবেই, এবং হিটলারকে হারানোর জন্য হিটলারকে তোলা হয়েছিল, যাতে করে দুটো পক্ষ তৈরি হয়ে যুদ্ধ বাঁধানো যায়। এই যুদ্ধটা জরুরি ছিল ইকোনমিক রিসেটের জন্য। এখন যেমন লকডাউন, প্যান্ডেমিকটা ইকোনমিক রিসেটের কাজে এবং ভ্যাকসিনেশনকে কাজে লাগানো হচ্ছে, তখন গোলাগুলি দিয়ে মানুষ মারা হয়েছিল, 5 কোটি মারা যায়। এবার ভৌ ভৌ গুঁজে তার অনেক বেশি কোটি মানুষ চলে যাবে। যুদ্ধ মানেই তো প্রাণহানি হয় না। সবটাই কি আর বন্দুকে গোলা বারুদে হবে? মানুষ উন্নত হচ্ছে না, সভ্য হচ্ছে না, তাই পদ্ধতি বদলায়। তাহলে সেই সময় দুটো পক্ষ তৈরি করা হয়েছিল, একদিকে হিটলারকে তৈরি করা হয়েছিল, অপরদিকে অ্যাক্সিস পাওয়ার, অপরদিকে অ্যালাইড পাওয়ার। কেন? হিটলার কি কোনো সত্যিকারের প্রতিপক্ষ হলে ইহুদি ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে, রথচাইল্ড ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে হিটলার কি কোনো ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেছিলেন, চেষ্টা করেছিলেন? করেননি।
এখানেই রহস্য, এখান থেকেই উত্তরটা পাবেন। এটা নেতাজি চেষ্টা করেছিলেন, সাদ্দাম হোসেন চেষ্টা করেছিলেন, মুয়াম্মার গাদ্দাফি চেষ্টা করেছিলেন, আর যারা চেষ্টা করেছিলেন ব্যাংকিং ব্যবস্থা তৈরি করার, আলাদা মুদ্রা তৈরি করার চেষ্টা করেছিলেন, তাদের কী পরিণতি হয়েছে সেটা আপনারা জানেন। কিন্তু হিটলার সেফ প্যাসেজ পেয়ে যান, স্ত্রীকে নিয়ে আর্জেন্টিনায় পালিয়ে যান, তথ্য আছে। আগে হ্যাঁ, হিটলারকে দেখা গেছে যেসব ছবি। আমার ইচ্ছে আছে আগামীতে এই বিষয়টার উপর একটি সম্পূর্ণ বই লেখা, তথ্যবহুল একটি সম্পূর্ণ বই লেখা। আমি জানি না এত লেখা কি করে সম্পূর্ণ করতে পারবো, এত কাজ, তার সঙ্গে এত লেখালেখি। ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ লেখায় হাত দিয়েছি। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে একই রকমভাবে এখন চীনকে তৈরি করে, চীনকে প্রমোট করে মহাজনী শক্তি আমেরিকা এবং চীনের মধ্যে কেন্দ্র করে একটা যুদ্ধ বাঁধাতে চাইছে, ইকোনমিক ওয়ারফেয়ার। অর্থনীতিই মূল, যুদ্ধটা অর্থনীতি কবজা কারণেই হয়, এবং তাতে করে কি হবে, ডিপপুলেশন হবে, অনেকগুলো দেশ গঠিত হবে, আবার ডিভাইড অ্যান্ড রুলের খেলা হবে। একটা খুব ইন্টারেস্টিং জায়গা তৈরি হচ্ছে। তাহলে চীন যেহেতু বাংলাদেশে ঢুকে পড়েছে, বিনিয়োগ করছে, তাই বাংলাদেশকে আর আমেরিকা কোনো এড দেবে না, আটকে দিল। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে কি হবে, বাংলাদেশ কি করবে? বাংলাদেশের তো ব্যাংক নেই, বাংলাদেশ তো আর অর্থনীতি তৈরি করতে পারবে না, এখন পুরোটাই তো জায়নিজ শক্তির উপর নির্ভর, যেমন আমাদের দেশ। তাহলে বাংলাদেশ এখন কি করবে, চীনের দিকে যাবে, শরণাপন্ন হবে, চীনের শরণাপন্ন হবে। অর্থাৎ পুরোটাই চীনের দিকে বাংলাদেশ, যতটুকু বাকি ছিল, কিছু পার্সেন্টেজ তো বাকি ছিল, সেটা পুরোটাই চীনের গ্রাসে চলে যাবে। এবার বুঝুন, বাংলাদেশ যদি চীনের গ্রাসে চলে যায় পুরোটা, তাহলে ভারতের কি অবস্থা হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আর কি কি হতে পারে? এই যে রোহিঙ্গারা যখন আর বাংলাদেশের সাহায্য পাবে না, বেঁচে থাকার মতো পরিস্থিতি হবে না, শুধু তাই নয়, ভারতেও জানেন তো কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, জানেন তো, আশ্রয় ঢোকানো হয়েছে রোহিঙ্গা সাউথ 24 পরগনায়, তথ্য আছে আমার কাছে। আর আপনারা যারা মনে করেন রোহিঙ্গা মানে সবাই মুসলমান, তা নয়, কিন্তু রোহিঙ্গা হিন্দুও আছে। তো যাই হোক, সেটা অন্য বিষয়। এখানে মূলত রোহিঙ্গা মুসলমানের কথাই আমি বলছি। তাহলে কি দাঁড়াবে, বাংলাদেশে যদি অর্থনৈতিক পরিস্থিতিটাকে এরকমভাবে আরও খারাপ করে দেওয়া যায়, আন্তর্জাতিকভাবে জায়নিজ শক্তির দ্বন্দ্বে, মানে দুটো ফ্রন্ট তৈরি করে আর কি, যেমন করে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে করেছিল, তার প্রভাবটা সরাসরি কার উপরে পড়বে? এলিটদের উপরে পড়বে না, এলিটদের উপরে পড়বে না, তাদের জন্য বাংকার টাঙ্কার রেডি থাকে, তাদের জন্য জেট আছে, তাদের জন্য ঘেরাটোপ আছে, মরবে তো সাধারণ মানুষ। তাহলে কি হবে, একটা স্পিল আউট হবে, ডেমোগ্রাফিক শিফট হতে থাকবে। কীরকম? এটা নিয়মই আছে, দেখবেন মানুষও তো বাঁচতে চায়। মানুষ আসলে পরিবার গঠন করে বটে, কিন্তু যদি ইতিহাসের দিকে তাকান, আদিম ইতিহাসের দিকে তাকান, পরিযায়ী পাখিরা বা প্রাণীরা, জন্তু জানোয়াররা যখন এক জায়গায় তৃণভূমি শেষ হয়ে যায়, প্যাস্চার যখন শেষ হয়ে যায় যেত, এখনও অরণ্যে সেটাই চলে, তারা যেখানে প্যাস্চার পায়, তৃণভূমি পায়, খাদ্য পায়, সেখানে তারা চলে আসে। এটাই তো প্রকৃতির নিয়ম ছিল। যে কারণে সাইবেরিয়া থেকে ক্রেন উড়ে আসে, খাদ্য, অনুকূল আবহাওয়া, জলবায়ু, সন্তান জন্ম দিয়ে তারা সন্তানকে উড়িয়ে নিয়ে আবার চলে যায়। তাদের জন্য কি কোনো সীমানা আছে? নেই, সীমানা নেই। পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসতে পারে চিড়িয়াখানায়, সীমানা নেই, প্রকৃতি নেই। মানুষও তো তাই ছিল। তথ্য বলছে আফ্রিকাতে মানুষের জন্ম, যেটা ফসিল থেকে আমরা যেটা পাচ্ছি, সেই আফ্রিকা থেকেই তো গোটা সমগ্র পৃথিবীতে মানব জাতির বিস্তার। তখন কাঁটাতার থাকলে, দেশের ডিভিশন থাকলে কি মানুষ ছড়াতে পারতো না। তাহলে এখনও দেখবেন কোনো কোনো জায়গায়, মঙ্গোলিয়া থেকে শুরু করে এসব জায়গায় নোম্যাডিক ট্রাইব আছে। নোম্যাডিক, আমরা যাদেরকে জিপসি বলি আর কি, তারা দেখবেন তাঁবু নিয়ে তারা সাপের খেলা টেলা দেখায়, এখন তারা নেই, বিলুপ্ত প্রায়।
তো মানুষ তো মূলত এরকমই ছিল, মানে একটা উল্লেখযোগ্য অংশ, সবাই না হলেও। এটা মানুষের রক্তে আছে। যেখানে খাবার পাবো, জীবিকা পাবো, মানুষ সেখানে যেতে চাইবে। বা যদি মনে করে, এটা মানসিক ব্যাপারও একটা বটে, তারা মনেই করতে পারে যে ভারতবর্ষ অনেক ভালো দেশ আমাদের তুলনায়। যেমন করে আমেরিকা, ভারতবর্ষ থেকে যেমন মানুষ আমেরিকার দিকে যায়, বাংলাদেশ থেকে আমেরিকার দিকে যায়, দেখবেন ডলারের স্বপ্ন। এবং আমাদের অনেক শিক্ষিত তরুণ তরুণী ডলার ড্রিমের জন্য চলে যায় বাইরে, স্টেবল সেখানে সেটেল করব, গ্রিন কার্ড, কত স্বপ্ন, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ করে ঘুরবো, অডি করে ঘুরবো, টেসলা করে ঘুরবো টুরবো, এরকম ব্যাপার কাজ করে, সর্বক্ষেত্রে করে। তো এই শ্রেণীর ক্ষেত্রে যেমন ডলার ড্রিমটা কাজ করে, আরও বড় ভালো লাইফস্টাইল, তথাকথিত ভালো লাইফস্টাইলের আকর্ষণটা কাজ করে, তেমন করে একদম নিচের স্তরের গরিব মানুষের ক্ষেত্রে কি কাজ করবে? দুটো খাবো, একটু জীবিকা, একটু নিরাপত্তা। তাই আমেরিকায় বা প্রথম বিশ্বে বা সমৃদ্ধ দেশগুলোতে অনেকে যেমন গ্রিন কার্ডের হাতছানি দিয়ে যায়, ভিসা করে, পাসপোর্ট করে, ইমেল করে, জব এনশিওর করে, ডিগ্রি দিয়ে, ইত্যাদি দিয়ে যেমন যায়, তেমনই ট্রাকে করে চাপা বদ্ধ জাহাজের মানে গোডাউন, নিচে, ডেকের নিচে গরু গাধার মতো করে মানুষও যায় বিদেশে। কি জন্য? জীবিকার সন্ধানে, দুটো খাবো, বেঁচে থাকবো বলে। কত মানুষ গুলি খায়, সমুদ্রে পেরোনোর সময় গুলি খায়, নিরাপত্তা রক্ষীরা, সীমান্ত রক্ষীরা গুলি করে। হ্যাঁ, এটাই তো সাধারণ মানুষের চিত্র। কারণ তারা তো আর প্লেনে করে যেতে পারে না, তারা পালিয়ে যায়, মালের মতো যায়, চোরায় মালের মতো চুপি 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 রাতের অন্ধকারে সীমানা পেরোনোর চেষ্টা করে। ওরা মানুষ, ওরা তো আর সাইবেরিয়ান ক্রেন নয়, সভ্য মানুষ। আমরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা গর্ব করি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, আমরা অন্যান্য প্রাণীদের, জীবদের যুদ্ধে পরাজিত করে শ্রেষ্ঠতম শিরোপা অর্জন করেছি। আর তাই আমরাই আমাদের সবচেয়ে বড় শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ, সভ্য মানুষ। তাহলে এই রকম যদি ঘটতে থাকে, ক্রাইসিস যদি বাংলাদেশে বাড়ে, আগামীতে তো বাড়বেই, যা ছবিটা দেখতে পাচ্ছি আমি, তাহলে তারা কি করবে? কোথায় যাবে? স্বাভাবিকভাবেই জলের সমুচ্চশীলতার মতো আর কি, তাই তো। মানুষেরও ডেমোগ্রাফিরও একটা ব্যাপার আছে, এটা প্রাকৃতিক সত্য। আপনি যতই গালিগালাজ দেন, হিন্দু মুসলমান এই বলে সেই বলে গালিগালাজ দেন, এটা ঘটবেই। তখন কি হবে? যদি বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হতে থাকে, জীবিকা শূন্য হয়ে যায়, তখন তারা ভাববে ভারতে মনে হয় বেটার হবে পরিস্থিতি। মোটেই বেটার নয়, কিন্তু তবুও ওই যে একটা গ্ল্যামার আছে, বিগ ব্রাদার, বিগ ব্রাদার, উপমহাদেশের একটা বিগ ব্রাদার ভারত, এত বড় দেশ, কত জমি, কত জায়গা, এরকম ভাবে। আর ভেতরে তো মদত দেওয়ার শক্তিও আছে, হুজুররা তো আছেনই, তারা তো দিল্লি দখলের কথা বলেই থাকেন, তারাও প্রমোটেড। তো এদিকে রোহিঙ্গা, তারা ওই দিকেই যেতে চাইলে আরাকান আর্মি ওদেরকে মারবে, জানেন তো। আরাকান আর্মি ওখানে পাহারা দিচ্ছে। আর মাঝে নদী পেরিয়ে, অরণ্য পেরিয়ে বাংলাদেশে ঢোকা যেত, কিন্তু সেইখানে এখন আরাকান আর্মি টহল দিচ্ছে। অর্থাৎ রোহিঙ্গারা আর ওইদিকে পালাতে পারবে না, মেরে দেবে, ইতিমধ্যেই মারা গেছে। এই আরাকান আর্মিটাও খুব অদ্ভুত। একে 2020 সালে এরা কি চাইছে? ওই যে আবার ডিভাইড অ্যান্ড রুলের খেলা। আরাকান আর্মি চাইছে যে রোহিঙ্গা শূন্য রাখাইন স্টেট, মানে মায়ানমার থেকে রাখাইনকে বের করে, রাখাইন একটা প্রভিন্স, আমাদের যেমন উত্তরপ্রদেশ একটা প্রভিন্স, পশ্চিমবঙ্গ একটা প্রভিন্স, সেরকম মায়ানমারের একটা প্রভিন্সের নাম রাখাইন। সেখানে আরাকান পিপল যারা,
তারা বলছেন যে আমাদের একটা ভিন্ন রাষ্ট্র চাই, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, আমরা মায়ানমার থেকে বেরিয়ে যাব, ইন্ডিপেন্ডেন্ট হব। পরিষ্কার ব্যাপারটা সেরকমই হচ্ছে এখন। স্বাভাবিকভাবেই মায়ানমার সরকার তাকে টেরোরিস্ট ঘোষণা করেছে 2020 সালে, টেরোরিস্ট ঘোষণা করা হয়েছে। 2024-এও ওই একই রকম ওদের কাউন্সিল ঘোষণা করে দিয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন। যেমন করে অল কায়দাকে ওরাই তৈরি করেছিল, বিন লাদেনকে করে ওরাই টেরোরিস্ট অর্গানাইজেশন করে দেয়, জানেন তো। ফান্ডিং ভেতরে ভেতরে চলে, ওরা বাইরে থেকে দেখায় কি মহান, ওরা টেরোরিস্ট অর্গানাইজেশন বলে নিষিদ্ধ করলো, কিন্তু ওরাই তৈরি করে, ওরাই নিষিদ্ধ করে। হিটলারকে যেমন ওরাই তৈরি করেছিল, ওরাই ফান্ডিং করেছিল, ওরাই আবার সে প্যাসেজ দিয়ে তারপরে এগুলো মরে গেছে, আত্মহত্যা করেছে হিটলার ইভা ব্রাউনের সাথে বার্লিনের বাংকারে। তার বডিটা কোথায়? লাদেনের বডিটা কোথায়? সমুদ্রের নিচে? কোথায় বডি? তো যাই হোক, তো এইবার যে খেলাটা হবে, তাহলে চীন বাংলাদেশের কর্তৃত্ব নেবে, এবং চীন মুসলমানের ক্ষেত্রে তার নিজের দেশে উইগুর মুসলমানদের উপরে যে কি অত্যাচার করেছিল এখনও অব্যাহত আছে, সেটা অমৃত সপুত্র প্রথম খণ্ডে আমি তথ্যগুলো লিখেছিলাম। তাহলে ওদিকে রাখাইন স্টেটকে প্রমোট করা হচ্ছে, আরাকান আর্মিকে ফান্ডিং করে। অস্ত্র কোথায় পাচ্ছে? খেতে পায় না লোকজন, অস্ত্রগুলো কোথায় পান দেখেই পায়। প্রশ্নটা করবেন তো। আপনারা তো বলেন যে ওই কারণে টেরোরিস্ট, এই যে সব RDX, এই যে মেশিন গান, এই সব নিচ্ছে, রকেট লঞ্চার, আপনারা বলেন। হ্যাঁ, অস্বীকার করা যাবে না, ওদের কাছে আছে, সেসব আছে, অত্যাধুনিক অস্ত্রও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওরা কি বানাতে পারে ওগুলো? ওরা কি কারখানা বানিয়েছে যে ওখানে রকেট লঞ্চার বানাচ্ছে? এই যে লাদেনকে স্টিঙ্গার মিসাইল লাদেনের কাছে ছিল, মুজাহিদিনদের কাছে ছিল স্টিঙ্গার মিসাইল বা এরকম মিসাইল ছিল, বিভিন্ন রকমের মিসাইল ছিল। তো সেগুলো কে দিয়েছিল? ওরা বানিয়েছিল না, আমেরিকা দিয়েছিল, CIA দিয়েছিল, লাদেনকে ব্যবহার করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কোল্ড ওয়ারে, তথ্য আছে। তাহলে আরাকান আর্মিকে নিষিদ্ধ করছে ওরা, মানে মায়ানমার নিষিদ্ধ করেছে, এবং আন্তর্জাতিকভাবেও প্রক্রিয়া চলছে নিষিদ্ধ করা। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে অস্ত্রগুলো ওরা পাচ্ছে কোথায়, কারা দিল? এইখানে প্রশ্নটা করবেন। আপনি একটা মেশিন গান জোগাড় করতে পারবেন, যতই আপনি বিপ্লবী হন, পারবেন? যদি না কেউ আপনাকে দেয় বা ফান্ডিং করে, মদত দেয়। অর্থাৎ কোনো রাষ্ট্রই তার ভেতর থেকে কোনো কর্মচারী, ডিফেন্সের কোনো কর্মচারী, যে জায়নিস শক্তির দালাল, আর্মস ডিলার যারা বিক্রি করে, তারাও জায়নিস শক্তির দালাল হয়। জায়নিস শক্তি চাইলেও সবাইকেই খুঁজে বের করতে পারে। এখন তো টোটাল কন্ট্রোলের যুগ। কোথাকার কোনকে CCTVতে ধরা পড়ে যাচ্ছে, যখন চুনোপুটিগুলো হয় ওদেরকে ধরা পড়ে। CCTVটা ওই জন্য, কে ধূমপান করছে, কে কী করছে, টোন্ট করছে, সেগুলো ধরা যাবে। কিন্তু অস্ত্র বিক্রি করছে কে? কাদের মাধ্যমে? এই টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ওরা বানাচ্ছে, ওরাই দাগিয়ে দিচ্ছে। যাই হোক, তাদের কাছে অস্ত্র যাচ্ছে কি করে সেটা ওরা ধরতে পারে না? সব পারে, ওরা সব জানে। যাই হোক, সেসব নিয়ে ভিন্ন লাইভ করা যাবে। কি করে অস্ত্রগুলো ওরা পৌঁছে দেয়, কাদের মাধ্যমে পৌঁছে দেয়, ড্রাগ কার্টেল কি করে জায়নিস শক্তি মদত দেয়, কেন ড্রাগ কার্টেলকে মদত দেয়, মেক্সিকো যে বড় কেন্দ্র করে, ল্যাটিন আমেরিকায় কেন্দ্র করে পাবলো এসকোবারের মতো সব মানে যারা ড্রাগের সঙ্গে যুক্ত এরকম ব্যক্তি, তাদের কি করে উত্থান হলো, কি করেই বা তাদেরকে ভিলেন বানানো হলো, কেন বানানো হলো, এ অনেক কাহিনী আছে, মাথা ঘুরে যাবে। এদের যা ব্রেন। তো যাই হোক, তাহলে এদিকে 7 সিস্টার্স আমাদের দেশে, সেখানে চীন ভেতরে অবশ্যই মদত দিচ্ছে, বুঝতেই পারছেন, সিসেশনিস্টদেরকে মদত দিচ্ছে। এদিকে নাগাল্যান্ড তো ভারত স্বাধীন হওয়ার আগেই 1925-26 এরকম সময়ে তারা বলেই ছিল, নাগাল্যান্ড আমরা ভারতীয় নই, আমরা আলাদা রাষ্ট্র চাই। তখন থেকেই ওরা নাগাল্যান্ডের একটা আওয়াজ আছে, তথ্য তাই বলছে। চীন আবার এখন সেগুলোকে কাজে লাগাবে। অর্থাৎ ভারতে
যদি এইরকমভাবে এইবার বাংলাদেশ থেকে স্পিল ওভার হতে থাকে পপুলেশন স্বাভাবিকভাবেই, তখন কটা কাঁটাতার বা কটা বিয়ে মানুষের এই জনস্রোতকে আটকানো যাবে বলুন দেখি? সম্ভব হবে? হবে না। আর সেই সময় তার জন্য ইতিমধ্যে আমাদের দেশে হিন্দুত্বকে প্রমোট করা হচ্ছে, যাতে করে এই ব্যাপারটাকে ব্লেম করা যায় যে এই যে ওখান থেকে হুজুরেরা মদত দিয়ে বা ভারত বিরোধী শক্তি মদত দিয়ে জায়নিস ব্যাপারটা ওরা জানেই না, হিন্দুত্ববাদীরা মানে টপ লেভেলে সবাই জানে, আমি বলতে চাইছি নিচের লেভেলে তারা তো মারামারি করবে ইত্যাদির জন্য তারা ব্যস্ত, মানে তারা ভাবছে, কিন্তু বাস্তবে কতটা মারামারি করতে পারবে সেটাও আমার সন্দেহ আছে। তাহলে কি দাঁড়াবে? পুরোটাই খলনায়ক করে দেওয়া হবে, একটা সিচুয়েশন এমন তৈরি হবে যেটা এখন আপনারা ভাবতে পারছেন না। যেমন 1947-এ যখন ভাগ হলো, যখন দাঙ্গা শুরু হলো, তখন কি তার আগে কদিন আগেও মানুষ কল্পনা করেনি যে ভিটে মাটি ছাড়তে হবে, এরকম ভয়ঙ্কর অবস্থা হবে? তারা কি কল্পনা করেছিল? 1940-এ যখন এই রেজলিউশনটা হয়েছিল পাকিস্তানের ব্যাপারে লাহোর কংগ্রেসে, তখনও কি মানুষ জানতে পেরেছিল যে হ্যাঁ হতেই পারে হোক, কিন্তু ভাগ হওয়ার সময় এরকম একটা ভয়ঙ্কর দাঙ্গা সিচুয়েশন হবে? কেউ ভেবেছিল? ভাবেনি। তাই আমরা এখনও কিন্তু ভাবতে পারবো না। আমরা ইতিহাস থেকে যেটা আমি দেখেছি সেটা আপনাদের সামনে রাখছি, ওরা কিসের ক্ষেত্র তৈরি করছে। তাহলে এবার ভারতবর্ষে যদি ঢুকলে কোথায় ঢুকবে? পশ্চিমবঙ্গে ঢুকবে, এটাই তো কাছের। এরপরে যদি এই বাংলাদেশ থেকে রোহিঙ্গা বলুন বা মুসলমান বলুন, যারা দরিদ্র মানুষ, এবং অবশ্যই হুজুরদের মদত, এবং অবশ্যই বড় কথা জীবিকা, খাবো কি করে? খাবো, বাঁচতে তো হবে। সাইবেরিয়ান ক্রেন উড়ে আসে, মানুষ যাবে না। এ সমস্ত কিছু মিলিয়ে ভারতবর্ষে যদি এরকম একটা ফ্লো ঘটে কয়েক কোটি মানুষের, তাহলে ডেমোগ্রাফিক শিফট হতে বাধ্য। তো তারপরে যদি হিন্দুত্ববাদীদেরকে দিয়ে স্লোগানটা অব্যাহত এবং তীব্র হয়, এই যে সব গেল অবস্থা, কি করব? তাহলে হিন্দু রাষ্ট্র হোক। এইবার হিন্দু রাষ্ট্রের আওয়াজটা এলো, বেশ আছে, আমরা জানি, শুনতে পাচ্ছি। এইবার ওরাই, জায়নিস শক্তিরাই ওদের মধ্য থেকে আবার প্রমোট করে, যেমন জিন্নাকে ওরা প্রমোট করেছিল, মোহাম্মদ আলী জিন্না। ইকবালকে ওরা নাইট উপাধি দিয়েছিল 1922 সালে, যাতে করে ইকবাল পাকিস্তানের কথাটা বলেন। তখন ইকবাল সেলিব্রিটি, বড় স্পিরিচুয়াল লিডার অফ পাকিস্তান অ্যান্ড ইসলাম। সফল হলো, আচ্ছা, আমাদের সামনে তৈরি করে দেওয়া হয়। তেমন করেও সেই সময় দেখবেন, এখনও দেরি আছে, সেই সময় মুসলমানদের প্রতিনিধি হিসেবে আরও কোনো জিন্নার আবির্ভাব ঘটে যাবে। তখন বলবে হোক, হিন্দু রাষ্ট্র হোক, তবে আমাদের যে এত মানুষ আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি, এত আমাদের সংখ্যা এখন, আমরাও একটা রাষ্ট্র চাই, আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না। অথচ ব্রিটিশরা আসার আগে মুঘল পিরিয়ডেও আমি এ নিয়ে বহু লাইভ করেছি, একাধিক লাইভ করেছি, তথ্যসহ লাইভ করেছি, সেখানে কতগুলো সাধারণ মানুষের, কৃষকদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল আমাকে দেখান, আকবরের সময় দেখান। হ্যাঁ, টপ লেভেলে মন্দির টন্দির ভাঙা হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই, রাজারা যুদ্ধ করছে, তো সবাই যখন দেশ দখল করে তখন তো অত্যাচার হয়। কিন্তু আমি বলছি যে একদম লোয়ার লেভেলে খেটে খাওয়া মানুষরা একে অপরকে মেরেছে, দাঙ্গা করেছে, নোয়াখালীর মতো, ব্রিটিশ পিরিয়ডের আগে মুসলিম পিরিয়ডে আমাদের দেখান, পাবেন না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এমনকি পদ্মাবিলার লড়াই যেটা বলা হয়, যেখানে নমশূদ্র বলে যাদেরকে বলা হয়, আমাদের এই যে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর যেখানে ফাইট করেছিলেন, তো সেটাও ব্রিটিশ আমলে। তো সমস্ত এই যে দাঙ্গাগুলো, সাধারণ মানুষের কথা বলছি আমি, দাঙ্গা তো সাধারণ মানুষেরই প্রাণ যায়, সম্পত্তি যায়, সব ব্রিটিশ আমলে হয়েছে। তো সফল, জায়নিস শক্তি সফল ঘৃণার বীজ তৈরি করতে। আগে টপ লেভেলে হতো সাধারণ হিন্দু মুসলমান কিন্তু পাড়া আলাদা থাকতে পারে, কিন্তু তারা একে অপরের সঙ্গে
পিসফুল কো এক্সিস্টেন্সে করেই জীবন কাটাচ্ছে। এখনও গ্রামে গঞ্জে যান, এরকম অনেক হিন্দু গ্রাম মুসলমান গ্রাম পাশাপাশি কো এক্সিস্ট করছে। একে অপরের অর্থনৈতিকভাবে ডিপেন্ড করা, ফুল চাষ থেকে শুরু করে ফল থেকে শুরু করে জীবনযাপনের দেখুন না কেন কত ক্ষেত্রে আমরা একে অপরের উপর নির্ভর করে আছি। এটাকে বলা হয় ইকোনমিক সিম্বায়োসিস, আমরা করে আছি। তো এই যে সেট আপটা যুগ যুগ ধরে তৈরি হয়েছে, সেটাকে ইউনাইটেড হয়ে গেলেই ওদের বিপদ। তাই ব্রিটিশরা প্রথমেই এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাগুলো শুরু করেছে। প্রথম শুরু করেছিল আম্বেদকরকে দিয়ে কোটা রিজার্ভেশন। আপনারা ভাবছেন, গভীরে যান, ওটা আসলে ডিভাইড অ্যান্ড রুলের বড় বীজ বপন করা হয়েছিল। তাতে করে সত্যিকারের এসসি এসটি বলে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, পিছিয়ে থাকা মানুষ, তাদের কি উন্নতি হয়েছে গিয়ে ঘুরে ঘুরে আসুন। কিছু ক্রিমি লেয়ার তৈরি হয়েছে। তাহলে কি উদ্দেশ্য ছিল? জেনারেল কাস্টের এবং শিডিউল কাস্টের মধ্যে একটা ঘৃণার বীজ বপন করা। মানুষ সারফেস লেভেলে ভাবে, ডিপ লেভেলে ভাবতে পারে না, এবং সেটা সফল হয়েছে। তাই দেখবেন এখন সাধারণ যারা জেনারেল কাজ, যারা চাকরি বাকরি পায় না বা যে কোনো কারণেই হোক সমস্যা আছে চারদিকেই, তো তারা কি করে? শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবকে গালিগালাজ করে। আমরা সাধারণ মানুষ, ঘৃণার বীজ বপন হয়েছে। সেদিন আমি একটা পোস্টে কমেন্ট করেছি, যত কাণ্ড সরকারিতেই হচ্ছে, ওই যে কোন আইআইটি নাকি, আমি নিজেও লিখেছি সেটা, যা নাকি দুই মেয়েকে নাকি পাথর দিয়ে বলি দিয়েছে। এবার একজন সেখানে বলেছে কি না, কোটাতে নিয়োগ হয়েছে। তাই কীরকম দেখুন, মানে মানুষের মধ্যে কিভাবে এইটাকে ঘৃণাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে সে তার বাইরে ভাবতে পারছে না। সে মনে করছে যত অযোগ্যতাগুলো হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, যা ছবি আসছে, খবর আসছে, হ্যাঁ, অযোগ্য শিক্ষক অমুক তমুক, যত সব একটা শ্রেণী মনে করছে হয় সব টিএমসি, অযোগ্য মানেই টিএমসি। একটা শ্রেণী মনে করছে অযোগ্য মানেই সব কোটা দিয়ে চাকরি পেয়েছে। এরকম ভাগাভাগি, রাজনৈতিক ভাগাভাগি, জাতপাতের ভাগাভাগি, ওরা সফল। তো তথাকথিতভাবে আমি তো জেনারেল কাস্ট, আমি তো এসসির মধ্যে পড়ি না, এসসি এসটির মধ্যে পড়ি না, তো আমার তো ঘৃণা হওয়ার কথা ছিল ওদের প্রতি, কোনোদিন তো হয়নি, আমার মাথাতেই আসে না। সমস্যা হলো স্বচ্ছ চিন্তা ভাবনা করা। তো যাই হোক, ওটা দিয়ে সূত্রপাত হয়েছিল। সেটা হতে হতে এখন পুরো মানে লেটেস্ট যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে নারী পুরুষের যে ভেদাভেদ, নারী পুরুষকে ঘেন্না করবে, পুরুষ নারীকে ঘেন্না করবে, সেই পর্যায়ে চলে এসেছে, যেটা আগামীতে আরও ভয়ঙ্কর অবস্থা নেবে। তাহলে আমি আর লাইভ দীর্ঘ করছি না, আপনাদের সঙ্গে এই ঘটনাটা ভাগ করে নিলাম, ভালো লাগলো বলে প্রথমেই বলেছি। আর আরেকটা বিষয়, যে আবার বলছি, বই সংগ্রহ করুন বা না করুন, যেটা আপনারা বইমেলায় আসুন, প্রশ্ন করুন। ব্যক্তিগত যেসব প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। দেখা হোক, কথা হোক। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।